জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ৩ শ্রমিককে কারাদণ্ড দেয় উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি। নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে, জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। শিশুদের ঝগড়া নিয়ে তুমুল মারামারিতে জড়ালো হবিগঞ্জের মশাদিয়া গ্রামের দুপক্ষ, ২০ জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল। প্রার্থীদের প্রচার জনসভায় সরগরম। এগিয়ে বিএনপির ৩ বারে নির্বাচিত সাবেক এমপি। দখল দূষণে বিলীনের পথে যশোরের উলাসী যদুনাথপুর খাল। ধ্বংস হয়ে গেছে জিয়া মঞ্চ। হুমকির মুখে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত অবস্থান ঘরটিও। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সরাদর্শে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি যেন বাড়ছেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন ক্রেতাদের। রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে বাইকারদের অধীর অপেক্ষা। সিরিয়াল নিয়ে কোথাও কোথাও বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনা ঘটছে নিয়মিত। রংপুর বিভাগের ৭০% পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন। চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। চাহিদা মতো তেল মিলছে অনেক পাম্প। তেল যতক্ষণ ছিল এতক্ষণ দিল, এখন তেল বলতেছে শেষ। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এখন তেল নাই বলছে পাম্পে। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় জ্বালানি তেল সরবরাহ অপ্রতুল। তেল যতক্ষণ দেওয়ার অপশন নাই আমাদের। 10 বার যাবত তেল লাগে বন্ধ হিসেবে বর্তমানে চলছে আর কি। ডিলারদেরও দাবি, তারা ডিপো থেকে চাহিদা রাজি হননি। খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ডিপোর সংশ্লিষ্ট বৈধ মজুত প্রতিরোধ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে করা হয়েছে বিজিবি। বুধবারে পাইছি ৫,০০০, আজকে জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা এবং অবৈধ মজুদ যাতে গ্রহণ করতে না পারে। এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২,৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাষ্ট্রায়ত্ত যমুনা ডিপোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধভাবে মজুতকৃত এই তেল পাওয়া যায়। এছাড়া গাজীপুর, গাইবান্ধা সহ আরও কয়েক জেলায় অবৈধভাবে তেল মজুত করায় কয়েকজনকে জরিমানা করা হয় প্রশাসনের অভিযানে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায় রাত 2:10 ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। ভাইটা যখন পাম্পের থেকে বেরোয় যায় সাথে সাথে কোনো ট্রাক টান দেয় পিছনে, টান দেওয়ার পর আমাদের কিন্তু সন্দেহ হয় যে কিছুক্ষণ আগে বললো যে তোর কিন্তু আজকে মেরে ছাড়বো, তাহলে ও তো হয়তো বা কোনো কিছু করবে। ওই ট্রাক এখান থেকে রওনা দিছে, তখনই মনে করেন আমরা ওই ট্রাকের পাশ রওনা দিছি। রওনা দিয়ে দেখি যে মনে করেন ওই মাইরি দিয়ে মনে করেন নাইট কাকারে দিয়ে মাইরি দিয়ে চলে গেছে। শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে হয় এই ঘটনা। কর্মীরা জানান রাত 12টার দিকে সুজাত নামের ওই ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাগবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। পাম্পে পর্যাপ্ত তেল ছিল না, যার কারণে তাকে দিতে পারিনি। না দিতে পারার কারণে আমাদের ম্যানেজার নাহিদ কাকার সঙ্গে তার বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোরে ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো। স্বজনরা জানান এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লার বাড়িও নিহত নাহিদ সর্দারের গ্রাম পেরোলিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার। আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি কেন তারা নির্দোষ মানুষ কেন হত্যা করলো? আমার একটা বাচ্চা, আমার আর কেউ নেই বাজান। আমার বাজান কারোর সাথে কোনো অপরাধ করে না। আমার বাজান। তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সংবাদ পাই যেরকম তানভীর ফিলিং স্টেশন তুলারামপুরে দুইজন মোটরসাইকেল আরোহী তারা পাম্পের কর্মচারী, তাদেরকে একটি ট্রাক মেরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে একজন মারা গিয়েছে। এরকম সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পাম্পে তেল না পেয়ে বাগবিতণ্ডার জের ধরে ট্রাক ড্রাইভার তাকে মেরে দিয়ে গেছে, এটা আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আমরা দেখছি। জেলায় গেল কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দিনাজপুরে শ্রমিকদের কর্মবিরতি চলছে। পার্বতীপুর ডিপো থেকে আমার সহকর্মী মাহফুজুল হক সেই খবরই আমাদের জানাবেন। মাহফুজ, শ্রমিকদের যে কর্মবিরতি সেটি কি এখনো চলছে এবং এটি প্রত্যাহারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এবং সেই সাথে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে কখন নাগাদ সেটিও জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আসলে এই যে গতকালের যে ঘটনা, তিনজন, একজন ড্রাইভার, হেল্পার ও ম্যানেজারকে মাত্র 13 লিটার তেল চুরির অভিযোগে 6 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা সেই জরিমানার ইয়েতেই আমরা একটু বলতে চাই যে তাদেরকে মুখ থেকে যেটা আমরা শুনেছি যে এই জরিমানার ব্যাপারটাকে তারা মেনে নিতে পারেনি। কারণ যে গাড়ি থেকে এটি উদ্ধার করা হয়েছিল বা আটক করা হয়েছিল সেই গাড়িটি আসলে নীলফামারী হক ফিলিং স্টেশনে যাচ্ছিল। 6000 লিটার তেল নিয়ে নীলফামারীতে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি খারাপ হয়ে যায় এবং এই খারাপ হওয়ার কারণে আপনার এই আপনার গাড়িটি থেমেছিল। এই সময় ডিপটি ম্যাজিস্ট্রেট আপনার ওদিক থেকে যাচ্ছিলেন, নেজারও ডিপটি ম্যাজিস্ট্রেট এনডিসি, সে গাড়িটি থামিয়ে তার কেবিন থেকে 13 লিটার তেল পায়। বিষয়টি ছিল এতটুকুই। তখন তাদেরকে এই কারাদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা করা হয়। তারপরেও তাদেরকে কান ধরে উঠবোস করা হয়। শ্রমিক নেতা বা শ্রমিকরা তাদের একটাই অভিযোগ যে তাকে তো জরিমানা করলো, উঠবোস আবার কেন কান ধরে উঠবোস করালো। এইটা তাদের মধ্যেও যেমন লেগেছে। আর 13 লিটার তেল এটা তো কেবিনে ছিল ব্যবহারের জন্য, এটা তাদের অভিযোগ। আর প্রশাসন বলছে যে এটা চুরি অভিযোগেই তারা এটাকে চুরি দেখেই তারা এই জেল জরিমানা করেছে। আজ থেকে তখন থেকেই তার এই ধর্মঘট অব্যাহত রয়েছে। আজ সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত যে তেল দেওয়ার কথা ছিল এই তেলগুলি কিন্তু শ্রমিকেরা নেয়নি এবং শ্রমিকদের দাবি ওই ডিপটি নেজারতকে যতক্ষণ পর্যন্ত বদলি করা হবে না, অপসারণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবে এবং তেল তারা উত্তোলন করবে না বলে জানিয়েছে। তবে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে শ্রমিকরা অংশগ্রহণ করবে বলে পুরো ঘটনাটি পরিষ্কার হলো। মাহফুজুল, অনেক ধন্যবাদ আপনাকে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের শহর থেকে গ্রামে। সড়ক পথের পাশাপাশি নৌপথেও জ্বালানি তেলের তীব্র সংকট, বিশেষ করে চরাঞ্চলে ডিজেলের অভাবে দেখা দিয়েছে অস্থিরতা। জামালপুরের যমুনা নদী ঘেঁষা বিভিন্ন ঘাটে খেয়া নৌকা তেল সংকটে প্রায় বন্ধ। জেলা প্রশাসন বলছে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। দীর্ঘদিন ধরে জামালপুর ইসলামপুরের অন্যতম নদীঘাট গুঠাইলে নৌকা চালিয়ে সংসার চালাচ্ছেন রবিউল ইসলাম, কিন্তু জ্বালানি তেল সংকটে নৌকা ঘাটে ভিড়িয়ে বসে থাকতে হচ্ছে তাকে। সময় কাটছে নৌকা পরিষ্কার করে, কিন্তু আয় বন্ধ। নৌকালা তো সরকারের কাছে ওদের দাবি আমগর যায় না, আমগর কথাটা ওদের পর্যন্ত পৌঁছে না। তাহলে আমরা যার কাছে কই এই খাদলে শুনি তো ইন্ধানে শুনি তো চলে যায়, আমগর কাছে কেউ সারা দেয় না। জেলার বৃহত্তম গুঠাইল বাজারের এই ঘাট থেকেই নৌকায় করে পাশের জেলা গাইবান্ধা ও বগুড়া সহ উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। তবে ঈদুল ফিতরের আগ থেকেই তেল সংকটে নৌ চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন নৌকার মালিক ও শ্রমিকরা। তেল পাইতে 180-200 টাকা চাই নিডা, এসব খরচ দিতে আর আমাদের না চালানোর অসম্ভব ব্যাপার। 3-4 দিন আগে থেকে আমরা মনে করেন পাই না তেল। নদী ঘোরান আগে ভরা বাড়ালে পাবলিক খ্যাস খ্যাস করে, মানে আগের তো চতুর্দিকে বিপদ। সারাখান থেকে 140 টাকা করে তেল নিয়ে এসি, নৌকা ভাড়া হইলে আগে 50 টাকা করে, 10 টাকা করে ভাড়া নিয়ে দিলে দুনিয়ার কথা হয়। 100 টাকার ডিজেল কিনতে হচ্ছে 150 থেকে 180 টাকায়। তবুও নিয়মিত নৌকা চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভাড়া বাড়াতে গেলে যাত্রীদের সঙ্গে লেগে থাকছে হট্টগোল, ফলে ধীরে ধীরে বন্ধের পথে ঘাটের স্বাভাবিক কার্যক্রম। তেল শূন্যর চেয়ে বেশি হয়ে গেছে, চুরি করাও পাওয়া যায় না, সদরিও পাওয়া যায় না। তাহলে কি করি আমরা? কালকে মনে করেন 10টা তেল নিচি নিয়ে মনে করেন যে এই এলাকায় মানে চরাঞ্চলের মানুষের টিপ মারা এই কাছে গুলো চলা গেছে, কিন্তু আগে যে লং টিপ মারছি এটা আমরা মারতে পারতেছি না। যদি এই সমাধান না করেন তাহলে আঙ্গের পক্ষে নৌকা চালান যাবে না এবং আমরা নৌকা বন্ধ করতাম। জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সবাই সচেতন হলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। আমরা নৌপথ এবং কৃষকদেরকে আমরা এটা প্রাধান্য দিচ্ছি, যাতে এই সংকটকালীন সময়ে তাদের সরবরাহটা যেন নিশ্চিত থাকে। জামালপুরে যমুনা নদীর বাম তীরে বাহাদুরাবাদ, মুরাদাবাদ, কুলকান্দি ও গুঠাইল সহ অন্তত 9টি ঘাটে এখন একই চিত্র। শহর থেকে গ্রামে অকটেন পেট্রোলের যে ক্রাইসিস অর্থাৎ সংকট দেখা দিয়েছে, এর চেয়ে বেশি সংকট দেখা দিয়েছে নৌপথের যাত্রায় ডিজেলের। এ কারণে সেই ডিজেলের যে চাহিদা সেটি না পাওয়ায় নৌকা অনেকেই কিন্তু পাড়ে ভিড়ে এনে বন্ধ করে রাখছে। তাই দ্রুত এই সংকট সমাধান করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার দাবি এখানকার মানুষের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেয় টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। সকালে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। গত 8 বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলেও জানান মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে এসব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলেও উল্লেখ করেন শাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটরের পাওয়া গেছে জানিয়ে বলেন, এর মধ্যে 4টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে। স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার নেশায় ভূমধ্যসাগরের সলিল সমাধি হল সুনামগঞ্জের 3 উপজেলার 10 যুবকের। এদের মধ্যে 5 জন জগন্নাথপুর, 4 জন দিরাই ও 1 জন দোয়ারা বাজার উপজেলার। মৃত্যুর খবর আসার পর থেকেই পরিবারগুলোতে শোকের মাতম শুরু হয়েছে। পুরো জেলা শোকে স্তব্ধ। নানা করছি আমি দিতাম না রে, আমারে মারি লিতে অথই সাগরের স্বপ্নযাত্রা, সেই যাত্রায় রূপ নিল শেষ বিদায়ে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শায়েখ আহমেদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবার এমন বিলাপ। মায়ের আহাজারিতে এখন সন্তানের মরদেহ ফিরে পাওয়ার আকুতি। গরু বেশিয়া আরো কিছু লাভও টেকা চাই না, বিশিতবারে আশ্রে বাদি না টেকা দিছি, দেয়া চালক আলাপ করছি। তুই আইছো আজকে তো গেমে শিওর নিবে কি কিমে সার্টিফিকেট বুট করে বলে আসিও এই মের ঘরের মাঝে কানে দিতে না, মানুষ তো ভাইয়া মারাইতে খালি বইছে বেন্ট কইছে আর কইছে তোমরা নাইও না লুকাইয়া বইছরাম নাইলে ওই যে সামরাতে মারি দিব। হিরো দিছে না, কানিও দিছে না, পানিও দিছে না, করে ডিটেল গাইছে। লাস্ট ইয়ার হলো তারা না গাইয়া ডিজেল নাকি দেখাই দিছে গাইয়া পেট ফুললে মারা গেছে বুটোর মাঝে।
একই অবস্থা দিরাই উপজেলার মুজিবুর রহমানের বাড়িতে। স্বজনদের কান্নায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই প্রতিবেশীদের। গত 23 মার্চ ইউরোপ যাওয়ার আশা নিয়ে একই নৌকায় পাড়ি জমিয়েছিলেন জগন্নাথপুরের শায়েক, মনির, নাইম, আমিনুর, মোহাম্মদ আলী। সাথে ছিলেন দিরাই উপজেলার ময়না, সাজিদুর, শাহান, মুজিবুর ও দোরাবাজারের আবু ফাহিম। পথ হারিয়ে টানা 6 দিন সাগরে ঘুরে বেড়ায় নৌকাটি। খাবার পানির অভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয় 22 জনের, যার মধ্যে 20 জনই বাংলাদেশের। দুদিন পর মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। সবার বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্নের সলিল সমাধি হয় ভূমধ্যসাগরে। একসাথে এতগুলো মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জেলা। চুরির লাইনে নিবিয়া হয়ে জানো আর মার বুক না খালি করে ও ব্যবস্থা করবার লাগে আমার অনুরোধ। ওরার বাদে খানিও নাই, বনিও নাই, কিছু নাই, ক্যাম্পও মারিয়েছে আনা ভাইয়া। এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না, আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এই পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। আমরা এই বিষয়ে যারা যারা করছে আমাদের মামলা করার নির্দেশ দিছে, আমরা ওনাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি। হ্যাঁ, দালালদের বিরুদ্ধে। শুক্রবার গ্রিস উপকূলে জীবিত 26 জন সহ নৌযানটি উদ্ধার হয়। এদের মধ্যে 21 জন বাংলাদেশি রয়েছেন। আর মৃত 22 জনের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত হয়েছে প্রশাসন। জেলার আরও 2 জনের খোঁজ মেলেনি এখনো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, শোকে স্তব্ধ পরিবারগুলো। আমরা বর্তমান অবস্থা জানতে চাই। আমার সহকর্মী সোহানুর রহমান সোহান সেখানেই আছেন। সোহান, প্রথমত মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কি বলছে স্থানীয় প্রশাসন, এবং সেই সাথে নিহতের পরিবারের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের অবস্থাটা একটু জানতে চাই। স্বজন হারানোর বেদনা আসলে ভোলার না। সেই স্বজন হারানো যদি হয় অকুল সাগরে দূর দেশে, এবং তাও হয় যদি খাবারের অভাবে এবং পানির অভাবে, সেই শোক আসলে সইবার না। তো সেই শোক আসলে সইতে পারছেন না পরিবারগুলো সুখে সুখাও তো আছেন, বারবার কাঁদতে কাঁদতে মুছছে যাচ্ছেন, এবং তাদের একটাই চাওয়া যেন তারা শেষবারের মতো তারা তাদের প্রিয় মানুষটার মরদেহ দেখতে পারেন। তবে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা তাদের প্রবাসে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে জানতে পেরেছেন মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে এই মরদেহগুলো পাওয়া কিন্তু অনেকটাই দুষ্কর। আশাও কিন্তু খুবই ক্ষীণ। তারপরও স্বজনরা প্রতীক্ষার আশায় বুক বেঁধে আছেন একবার তাদের প্রিয় মানুষটার মুখ দেখার জন্য। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত সব তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের চেষ্টা করছেন, এবং জেলা প্রশাসক ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক উপজেলায় একটি করে মামলা হবে, এবং সেই মামলার প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন। তো এই লাশ ফিরিয়ে আনতে আসলে এখন পরিবারের দাবি রাষ্ট্রের হস্তক্ষেপ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। বুঝতে পেরেছি সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের শেনু মিয়া ও আওয়াল মিয়া লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এর মধ্যে বিএনপি সরকার গঠন করায় মাঠে সুবিধাজনক অবস্থানে 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তার প্রতিদ্বন্দ্বী মারা যাওয়া জামায়াত প্রার্থীর ভাই মাসুদুর রহমান। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর 3 আসন। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে জাতীয় নির্বাচনের সময় এই আসনে ভোট স্থগিত হয়। স্থগিত হওয়া নির্বাচনের জন্য 24 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো। গত 15 মার্চ প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হয় নির্বাচনের প্রচারণা। এরপর থেকেই সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি খেলাধুলার মাঠেও সরব প্রার্থীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি প্রার্থীর। যদি আপনারা ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, আমার আশা, আমার চেষ্টা থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই অবহেলিত এলাকায় নিয়ে আসার জন্য। কারণ উন্নয়ন করতে হলে, বরাদ্দ বাড়াইতে হলে, বড় বড় কাজগুলি করতে হলে প্রধানমন্ত্রী ছাড়া এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে তারই সহোদরকে বেছে নিয়েছে দলটি। প্রার্থী বলছেন, নির্বাচনে ভোটারের পছন্দই মুখ্য। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। বাদল ভাইয়ের যে মাঠ ছিল সেই মাঠটা আমি ইনশাল্লাহ ধরে রাখতে পারবো এবং 100% যে জয় হবে এটা আমি পুরোপুরি আশা করি, আল্লাহ যদি রহম করে। এখানে সীমিত সংখ্যক ভোট কেন্দ্র থাকবে, সুতরাং এইখানে কোনো রকম 2 নম্বরই হওয়ার সুযোগ আমি মনে করি না। ভোটাররা বলছেন, অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব চান তারা। ইলেকশনে একজন নিরপেক্ষ প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের দেশের, আমাদের দৃষ্টিবুদ্ধির উন্নতি করবে, যে ভালো মাঠে কাজ করবে, আমরা তাকে নির্বাচনে জয় করতে চাই। এলাকা উন্নত করবে। আমাদের কিছু জায়গায় এখনো রাস্তাঘাট ভাঙা, কিছু জায়গায় বিদ্যুৎ নেই। আমাদের কর্মসংস্থানের যে মিল, ইন্ডাস্ট্রি এগুলো থাকবে, এগুলো নাই, শুধু পর্যটন কেন্দ্র রয়েছে। ভোট অবাধ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে ইসি। আচরণবিধি লঙ্ঘন হয়েছে এমন কোনো কার্যক্রম এখানে ঘটে না। নির্বাচন কমিশনের আমাদের সকল প্রক্রিয়া সম্পন্ন আছে। নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। শেরপুর 3 আসনে ভোটার 4 লাখের কিছু বেশি। ভোট নেওয়া হবে 9 এপ্রিল। তবে এই পর্বে গণভোট হবে না। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সকালে তদন্ত কমিটির আহ্বায়ক, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম সহ 5 সদস্য ঘটনাস্থল দৌলতদিয়া 3 নম্বর ফেরি ঘাটে যান। পরে দুর্ঘটনা কবলিত বাস সহ ঘাটের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সাথেও কথা বলেন। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। আর ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, এই বিষয়গুলো প্রতিবেদনে সুপারিশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শা উপজেলার উলাসী যদুনাথপুর খাল আজ প্রায় বিলীন। ঐতিহাসিক খালটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়েছে হুমকির মুখে। ধ্বংস হয়ে গেছে খালের পাশে নির্মিত উলাসী জিয়া মঞ্চ। রাষ্ট্রপতি যেই ঘরে অবস্থান করতেন সেই বসতিতেও। অশীতিপর এই বৃদ্ধ জানাচ্ছিলেন 1986 সালের গল্প, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 4 কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন। সেই সময় এই ঘর থেকেই যশোরের শশার উলাসী যদুনাথপুর খাল খনন কার্যক্রম শেষ করেন তিনি। হাজারো মানুষ কোদাল ও ঝুড়ি নিয়ে স্বেচ্ছাশ্রমে অংশ নেন খননে। এই কারণেই খালটি স্থানীয়দের কাছে পরিচিতি পায় উলাসী জিয়ার খাল নামে। তবে সময়ের ব্যবধানে হারিয়েছে খালটির সেই গৌরব। খাদ্য সংকট এবং কৃষি বিপ্লব ঘটানোর জন্যই উনি বাংলাদেশ সর্বপ্রথম এই খালটি খনন করেন। খাল খনন করার জন্য এখানে প্রথম কোপ দিয়ে উনি উদ্বোধন করেন। বর্তমানে ভরাটার দখল দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে উলাসী যদুনাথপুর গ্রামের বুক চিরে বয়ে চলা জিয়ার খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পানি নিষ্কাশন ক্ষমতা হারিয়ে এখন মৃতপ্রায়। ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। স্থানীয়রা বলছে এই খাল শুধু পানি নিষ্কাশনের পথই ছিল না, এটি ছিল প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারও। বৃষ্টিতে বুড়ি যেতেও পানি শোষণ করার, পানি পাস করার কোনো জায়গা নেই। খালের পাশে স্থাপিত ঐতিহাসিক ফলক ও ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। যেখানে উন্নয়ন কার্যক্রম ও কৃষকদের সমাবেশ হতো, সেখানে এখন আগাছা আর নীরবতা। স্থানীয়দের দাবি, গুরুত্ব বিবেচনায় খাল পূর্ণখনন সহ স্থাপনাগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়ার। এই সরকারের কাছে দাবি দ্রুত খালটা খনন করার। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে কাজ। পুনরায় পুনঃখনন করে পূর্বের অবস্থায় যাতে নেওয়া যায়, এবং ওই সময় উনি যেটা চিন্তা করছিলেন যে খালটা পুনঃখনন করে ইসে জনসাধারণের দুর্ভোগ লাভক, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেচ সুবিধা প্রদান, ওই সুবিধাটা আমরা আবার মানুষজনকে ফিরিয়ে দিতে চাই। এমন বাস্তবতায় খাল খনন সহ জিয়ার মঞ্চ সংরক্ষণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
বিদেশে মুরগি পালন করে সাড়া ফেলেছেন সাতক্ষীরার যুবক সুজন হাসান জয়। একই সাথে বিশ্বের সবচেয়ে বড় ও ছোট জাতের মুরগিও রয়েছে জয়ের খামারে। এছাড়াও আছে টিকটকার মুরগি। বাহারি নাম এবং বৈচিত্র্যময় এসব মুরগি দেখতে খামারটিতে ভিড় করেন অনেকে। দেখতে অদ্ভুত জাতের এই মুরগিটির নাম পোলিশ ক্যাপ, আদিনিবাস পোল্যান্ড। স্বভাব ও দেখতে অদ্ভুত হওয়ায় খামারিরা এটিকে ডাকেন টিকটকার মুরগি নামে। বিশ্বের ছোট প্রজাতির মুরগি সেরামা, এর নিবাস মালয়েশিয়া। উচ্চতা 6 থেকে 10 ইঞ্চি। পূর্ণবয়স্ক সেরামার ওজন 250 থেকে 500 গ্রাম। বিশ্বের বৃহত্তম ও রাজকীয় মুরগির জাত কলম্বিয়ান ব্রাহামা। এটিকে বলা হয় মুরগির রাজা। ওজন 4 থেকে 5 কেজি। বাড়ির ছাদে করা খামারটি দেখতে ভিড় করেন অনেকে। আগে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হই নাই যে এখানে এসে বিভিন্ন জাতের বিভিন্ন দেশের আমরা মুরগি দেখতে পাচ্ছি। এখানে এসে একসাথে এতগুলো মুরগি বা এত প্রজাতির মুরগি কখনো দেখা হয়নি, যেটা আসলে অবশ্যই আমাদের সাতক্ষীরার জন্য অবশ্যই গর্বের বিষয়। নতুন নতুন পাখি মুরগি নিয়ে আসে, আর অনেক বড় করেছে খামার করেছে ওপরে। তা এলাকার লোক আসে, বাইরেতেও আসে, এসে দেখে টেকে কিনে অনেকে। সাতক্ষীরা শহরের লম্বাটালি এলাকার সুজন হাসান জয়ের খামারে এখন 6টি দেশের 25 প্রজাতির মুরগির আবাস। নিজস্ব ব্যবস্থাপনায় ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন সারা দেশে। মাসে আয় 50,000 টাকা। আমি এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়ে দেখি ওই মুরগিটা পালছে, তো ওইটা দেখে ভালো লাগছিল। তো ওইখান থেকে আসলে শুরুটা হয়েছিল একজোড়া সিল্কি মুরগি দিয়েই। আমার আর কি এই শৌখিন মুরগির পথ চলা শুরু ওইখান থেকে। এমন খামার তৈরিতে উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আমরা উৎসাহ দিতে চাই, এবং যদি কখনো কোনো ধরনের সরকারি সহযোগিতা বা সহায়তা আসে তখন আমরা এদেরকে খুঁজে বের করে আমরা তাদেরকে দেওয়ার জন্য সচেষ্ট থাকব। শখের বশে গড়া এ খামারটি এখন রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। তরুণ উদ্যোক্তারা বিদেশি মুরগির খামার করে হতে পারেন স্বাবলম্বী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশে।
দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বন্দরনগরীতে আরও তীব্র হয়েছে জ্বালানি তেল সংকট, পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন, রেশনিং পদ্ধতি চালু থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। অনেক পাম্পে এটা সিন্ডিকেট হয়ে অনেকেই এই যে সিন্ডিকেটের মতো সৃষ্টি করে অভিযান দিয়ে আপনার এই জ্বালানিগুলি এখান থেকে ওইখান থেকে অবৈধভাবে বিক্রি করতেছে, এগুলি তুলতেছে। চট্টগ্রামে আগুনে পুড়েছে রফতানিমুখী চিংড়ির হিমাগার, শ্রমিক কর্মচারীরা দ্রুত নেমে যাওয়ায় ঘটেনি হতাহতের ঘটনা, 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়া যাবে সহজেই। প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সেগুলো কিন্তু ইজিলি লোকেট করা যাবে, একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি লোকেট করা যাবে। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট কাটেনি, অনেক পেট্রোল পাম্প বন্ধ, যেগুলো খোলা সেখানে দিনভর গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও রেশনিং পদ্ধতিতে অল্প তেল দেয় ক্ষুব্ধ গ্রাহকরা। পর্যাপ্ত আমদানি ও মজুদের পরও সংকটের কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা। এদিকে সরকারি নির্দেশনার পর পেট্রোল পাম্পে তেল সরবরাহ মনিটরিং শুরু হয়েছে। চট্টগ্রামে যেসব পেট্রোল পাম্প খোলা প্রায় সবগুলোর চিত্র এমন। জ্বালানি তেল নিতে পাম্পে গাড়ির দীর্ঘ সারি ছাড়িয়েছে সড়কের অনেক দূর পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা। আমি 5টা পাম্প ঘুরে এসে এখন শেষ পর্যন্ত এটাতে একটা চান্স পাইছি, এটা তো আমরা একবার ঘুরে আসছি। ওরা দিতে তো 1000 টাকার তেল, তো আমরা তো ডেলি লাইন ধরে তেল নিতে হয়। এই গাড়ি থেকে এই তেলটা পোষায়, আপনি এইটাতে ডেলি লাগে 2000 টাকার তেল, 1000 টাকা দিয়ে গাড়ি চলা যায় এটা। সরকার বারবার তেলের পর্যাপ্ত মজুত আছে বলার পরও কেন এই সংকট তা খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। পাশাপাশি ডিপোগুলোতে তেলের নজরদারি বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের সাথে জড়িতদের চিহ্নিত করার দাবি তাদের। মজুত থাকার পরও অনেক পাম্পে এটা সিন্ডিকেট হয়ে অনেকেই এই যে সিন্ডিকেটের মতো সৃষ্টি করে। এখানে অবশ্যই সিন্ডিকেটের কারসাজি আছে, তা না হলে তো এইভাবে ডিপোগুলো থেকে তেল বেড়ে যেতে পারে না। অভিযান দিয়ে আপনার এই জ্বালানিগুলি এখান থেকে ওইখান থেকে অবৈধভাবে বিক্রি করতেছে, এগুলি তুলতেছে। তো আমার মনে হয় সিন্ডিকেটের ব্যাপারটা সরকারের আরেকটু ভালো করে নজরদারি করা উচিত। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পেট্রোল পাম্পে তেল সরবরাহ মনিটরিংয়ে ট্যাগ অফিসার কোথাও দেখা গেছে, কোথাও দেখা যায়নি। সীতাকুণ্ডে কয়েকটি পাম্পে অকটেন না থাকায় জরিমানা ও সতর্ক করা হয়। পাশাপাশি পাম্পের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যবেক্ষণ করতেছে কোথায় কি সমস্যা, আমাদেরকে বলছে যে আপনারা বিভিন্ন সাইনবোর্ড লাগাই দেন, আমরা এগুলা চারিদিকে শো করছি। যেটা আমাদের হিসাব আছে ওটা তো আছে রেগুলার, কিন্তু এখনো যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে এখনো এটা আসেনি। আগে যেভাবে দিচ্ছে তাহলে এভাবে দিচ্ছে না, ওরা তো এখন ওরা রেশন করেছে, তার রেশন করার কারণে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক আমরা পাহাড়ে জ্বালানি পরিস্থিতির খবর জানবো। রাঙামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, পাহাড়ে জ্বালানি সংকট পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, কতটা তীব্র সেখানে সংকট, পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? বাংলাদেশের অন্যান্য এলাকার মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও এখানে জ্বালানির সংকট দেখা দিয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, আমি এখন একটি যে পেট্রোল পাম্পে রয়েছে, পেট্রোল পাম্পেও আজকে সকালে কিছুটা জ্বালানি দেওয়ার পরও এরপর থেকে কিন্তু এখানে বন্ধ রয়েছে। এখানে আরেকটি জিনিস আপনাকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে দেশের অন্যান্য স্থানে যে জ্বালানি সংকট রয়েছে সেই তুলনায় পাহাড়ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে জ্বালানি সংকটের কারণে এখানে লোকজনের কিন্তু অনেক প্রভাব পড়ছে। বিশেষ সেচের পানি তারা দিতে পারছে না। তাছাড়া এখানে আপনি জানেন যে কাপ্তায় যে হ্রদ রয়েছে, এটা বৃহত্তর যে হ্রদ, এই হ্রদ থেকে মিঠা পানির যে মাছগুলো রয়েছে, মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করা হয়। এই মাছগুলো ধরার জন্য যে ট্রলারগুলো এখানে ব্যবহার করা হয়, এই ট্রলারের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা এই জেলেরা যায়, এই জেলেরা এই মাছ আহরণ করে থাকে এই ট্রলারের মাধ্যমে। এই জ্বালানি সংকটের কারণে এখন পর্যন্ত বিভিন্ন উপজেলাগুলোতে এবং লেক এলাকায় জেলেরা আগের মতো সঠিকভাবে তারা যাতায়াত করতে পারছে না, যার প্রেক্ষিতে মাছের আহরণটা কিছুটা আগের চেয়ে একটু যে যানবাহনগুলো রয়েছে, যানবাহনগুলোতে সঠিক সময়ে তারা
তেল না পাওয়ার কারণে, জ্বালানি তেল না পাওয়ার কারণে তারা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পরিমাণে এখানে জ্বালানি যে সংকট রয়েছে, এই সংকটটা যাতে দূরীভূত হয়, সেজন্য বিশেষ করে কৃষকদের মাঝে যাতে ন্যায্য মূল্যে। শামসুল, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আমাদের সাথে আরেক সহকর্মী জুবাই রিফাত চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন। রিফাত, পাম্পগুলোর কি অবস্থা দেখছেন চট্টগ্রামে? সরকারি নির্দেশনাগুলো সেখানে মানা হচ্ছে কিনা, সেই সাথে গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা সেটি একটু জানতে চাই। লোপা, এখন যেই পেট্রোল পাম্পটিতে আমরা আছি, এই পেট্রোল পাম্পটিতে আমরা গত প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে দেখছি যে এই পেট্রোল পাম্পটিতে যে বা যারাই আসছেন প্রত্যেককেই তেল দেওয়া হচ্ছে। মূলত চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্পেই জ্বালানির যে সংকট সেটি তীব্র থেকে তীব্রতর হয়েছিল। সেই আকার বেশ পরিস্থিতি বেশ টালমাটাল হয়েছিল জ্বালানির যে সংকট, সেই সংকটের কারণে আমরা দেখেছি প্রত্যেকটি পেট্রোল পাম্পে সকাল থেকে কিন্তু গ্রাহকদের উপচে পড়া ভিড়, সেখানে মোটরসাইকেলের দীর্ঘ সারি যেমন আমরা দেখেছি, একই সাথে প্রাইভেট যে পরিবহনগুলো অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকেও আমরা দেখেছি। যেই পেট্রোল পাম্পটিতে এখন আছে এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে বেশি জ্বালানি গ্রাহকদের সরবরাহ করে তেমনই একটি পেট্রোল পাম্প, কিউসি ট্রেডিং লিমিটেড। এখানে 18,000 লিটার তারা যেমনটি আমাদেরকে বলেছে যে 18,000 লিটারের মতো তারা জ্বালানি পেয়েছে আজকে সকালে, এবং যে যেভাবে চাচ্ছে সেভাবে করেই কিন্তু তাদেরকে জ্বালানি দেওয়া হচ্ছে। অর্থাৎ রেশনিং যে পদ্ধতি ছিল সেই রেশনিং পদ্ধতি অর্থাৎ এখানে সেভাবে করে অনুসরণ করা হচ্ছে না, কারণ দীর্ঘদিন ধরে একটা ভোগান্তির ভেতর ছিল। যে যেভাবে চাচ্ছে, যেমন চাচ্ছে, যত টাকার চাচ্ছে তত টাকাই আসলে এখানে জ্বালানি পাচ্ছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। এখানে তো আসলে আপনারা যত টাকার করে চাচ্ছেন তত টাকার করেই দেওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হচ্ছে। ওনারা একটা ভালো কাজ করতেছে, মানে যার চাহিদা অনুসারে আমরা পাচ্ছি। এখানে পুরো টাঙ্গিটা পুরো ফুল করে দিচ্ছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন? আমি 4:20 লাইনে দাঁড়িয়েছি, এখনো পাম্পে তেল পাইনি। 4:20 আপনারা লাইনে দাঁড়িয়েছি, এখন বাদে আপনার এই 5:44, এখন আমি তেলের পাম্পের কাছে যেতে পারিনি। আপনি একটু আমাকে জানাবেন যে কটা পাম্প ঘুরেছেন? একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই, যারা তেল পাচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আমি। কটা পাম্প ঘুরেছেন? বাকি পাম্পগুলোর কি অবস্থা? এখানে স্বস্তির খবর মিলেছে কিনা? আমি রাউজান থেকে আসতেছি, তো আসার পথে অনেকগুলো পাম্পে দেখি অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে, তেল দিচ্ছে না। এই পাম্পটিতে আপনি যত টাকা চাচ্ছেন তত টাকা দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখান থেকে তো আমি গাড়ি চালাই পর্যন্ত এখান থেকেই তেল নিই, এবং সবচেয়ে ভালো একটা পাম্প। যা চাই, যত টাকা চাই তত টাকা তেল দেয়। এর আগেও নিছি ফুল টাইম। পাম্পে কর্তব্যরত একজনের সাথে একটু কথা বলবো। আপনি তো এই পাম্পেই কর্তব্যরত আছেন, একটু বলেন তো কি যেন বলছিলেন? আমরা আজকে 6টা পর্যন্ত বন্ধ করে দেবো। 6টা পর্যন্ত আমাদের তেল ষাট পর্যায়ে আমরা ব্যানার দিচ্ছি, সামনে ব্যানার রাখাই দিচ্ছি, আমরা ওখানে বলে আসছি আমরা 6টার ভিতরে আমরা বন্ধ করে দেবো। আমরা ষাট পর্যায়ে এখন 6টা পর্যন্ত আমরা তেল দিতে পারবো। আমরা আপনি আজকে আমাদের 2 গাড়ি তেল দিচ্ছি, আমাদের লাগবে 3 গাড়ি, 3 নং 27,000, দিচ্ছে 18,000। তো আমরা সকাল 11টা থেকে চলেছি, এখন আমরা শেষ পর্যন্ত আমরা আছি, এ পর্যন্ত আমরা শেষ। যে শুনছিলেন পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি বলছিলেন যে তারা মূলত আজকে 18,000 লিটার জ্বালানি পেয়েছে, সেই 18,000 লিটারই আসলে তারা গ্রাহকদের কাছে সরবরাহ করছে, এবং যে যেভাবে করে চাচ্ছে সেভাবে করেই কিন্তু জ্বালানি দেওয়া হচ্ছে। এটি একটি অন্যতম স্বস্তির খবর। জ্বালানির যে সংকট পুরো চট্টগ্রাম জুড়ে প্রকট আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তটিতে। আপনাকে একটু জানিয়ে রাখি যে তদারকি করার জন্য প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা ছিল, সেই ট্যাগ অফিসারের কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি। আর ট্যাগ অফিসার মূলত যে কাজটি করবেন সেরকম কোনো পরিস্থিতিও এখানটায় আমরা দেখিনি। তো সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রামের যেই পেট্রোল পাম্পগুলোতে যে জ্বালানি পরিস্থিতি, গ্রাহকরা কিন্তু ঠিকঠাক মতো এই পেট্রোল পাম্প থেকে তেল পাচ্ছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে জ্বালানি পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে আগুনে পুড়েছে রফতানিমুখী চিংড়ির হিমাগার। এ সময় আতঙ্ক সৃষ্টি হলেও শ্রমিক কর্মচারীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রফতানির জন্য চিংড়ি মজুত করা ছিল এই হিমাগারে। বেলা 12টার দিকে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় বিডি সি ফুডের এই কোল্ড স্টোরেজে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মরত শ্রমিকদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেয় কেউ হতাহত হয়নি। ধোঁয়া দেখছি, ফায়ার সার্ভিসে কল দিয়েছি, ফায়ার সার্ভিস আসছে, ওনারা সহ সাথে থেকে ভিতরে গিয়া ধোঁয়া এখন কিছুটা কম আছে। আমরা ধোঁয়া বাইর হচ্ছে, আমরা নিয়ে পানির লাইন নিয়ে যে পানি মারিয়ে দিয়েছি। আমরা দেখছি ধোঁয়া বাড়িতেছে, এখানে সব পরের সময় শর্ট সার্কিট থেকে হইতেছে। মানুষজন তেমন ক্ষতি হয়নি, এখানে মানুষজন ছিল না, তেমন কলস্টোর তো, এটা তো কলস্টোর।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু এখানে 0 ডিগ্রি সেলসিয়াস দিছে, তখন আমরা ওয়াটার ব্যবহার করেছি। ওয়াটার ব্যবহার করে যখন 0 ডিগ্রিটা আস্তে আস্তে বরফ ভেঙে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন আমাদের কাজগুলো করার ইজি হয়েছে। এখন আমরা বর্তমানে স্মোকটা আবার টেম্পারেচারটা অনেকাংশে কমিয়ে ফেলছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি, তবে প্রতিষ্ঠান মালিকপক্ষের দাবি পুড়ে যাওয়া 3 নম্বর কোল্ড স্টোরেজটিতে প্রায় 500 টন চিংড়ি মাছ ছিল। আমাদের লোকজন তো ওখানে শিডিউলি কাজের গতি হিসেবে যখন দেখতেছে ধোঁয়া বেরোতেছে, তখন আমরা ওখানে নিশ্চিত লাগছে। এরপরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই আর কি। আর কত বড় জায়গায় আমাদের ওখানে প্রায় আপনার 500 টনের উপরে মাছ ধারণ ক্ষমতা, এবং এটা ফুল ফিল আপ ছিল। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে কয়েকদিনের অভিযানে 15 জন ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ঈদে পর্যটকদের আগমনকে ঘিরে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরের কলাতলী, সুগন্ধা ও হোটেল মোটেল জোনে এসব ছিনতাইকারীর চক্র সংঘবদ্ধভাবে ঘোরাঘুরি করছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। পাশাপাশি হোটেল মোটেল জোনে এক পর্যটকের ছুরিকাঘাতের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেই ভিডিও দেখে 3 জনকে শনাক্ত করে আটক করা হয়। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আটককৃতদের কাছ থেকে কোনো তথ্য মিলেছে কিনা, পুলিশ কি বলছে, আর চক্রের মূল হোতা কারা? লোপা, এখানে যেহেতু পর্যটন এলাকা কক্সবাজার, এই পর্যটন এলাকাকে ঘিরে পর্যটকদের নিরাপত্তায় সবসময় টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের যে কাজ সেটি চলমান রয়েছে। পাশাপাশি ছিনতাইকারী যে চক্র সেটি কিন্তু নতুন নয়, এটি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এই ছিনতাইকারী চক্রটি খুব বিশাল, তাদেরকে কোনোভাবেই বারবার শনাক্ত করা হয়, আটক করা হয়, কিন্তু তারা ছাড়া পেয়ে যায়। অর্থাৎ তারা আদালতে মামলা লড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যার কারণে এই ছিনতাইকারীদেরকে কোনোভাবে রোধ করা যাচ্ছে না। এটি কিন্তু হচ্ছে সাধারণ মানুষের মন্তব্য। অর্থাৎ ছিনতাইকারীদেরকে যদি কোনোভাবে ছাড়া না পাওয়ার মতো ব্যবস্থা হতো, তাহলে সেক্ষেত্রে চিন্তায় হয়তো কোনোভাবে রোধ করা যেত। আর এবার ঈদের পরে যেহেতু পর্যটকদের যে ভিড়, সেই ভিড়কে ঘিরেই কিন্তু পর্যটকদেরকে টার্গেট করেই, ঈদকে টার্গেট করেই ছিনতাইকারীরা কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছে। এই বিশেষ করে কক্সবাজার শহরের কলাতলী মোড়, সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্ট সহ যেসব হোটেল মোটেল জোন এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে তারা বিশেষ করে খুব ভোরবেলায়, যেহেতু 4টা থেকে শুরু করে দিনের 11টা 12টা পর্যন্ত কিন্তু পর্যটকরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, সেই সময়টাকে টার্গেট করে ছিনতাইকারী চক্র কিন্তু তারা পেতে থাকে এবং মোটর সাইকেল নিয়ে তারা ঘোরাঘুরি করে। এবং হচ্ছে পর্যটকরা যখন কক্সবাজার ত্যাগ করে, সেটি 9টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত, সেই সময়টাকেও কিন্তু তারা টার্গেট করে। বিশেষ করে তারা একটা মোটর সাইকেলে 3 জন করে থাকে। এই বিষয়টা কিন্তু পুলিশ কিন্তু জানে এবং সেই ছিনতাইকারী চক্রের অনেককেই কিন্তু তারা আটক করেছে। গত 24 ঘন্টা বা আরো কয়েকদিনের মধ্যে ইতিমধ্যে কক্সবাজার সদর থানা পুলিশ 15 জনের মতো আটক করেছে, যারা হচ্ছে চিহ্নিত ছিনতাইকারী এবং তারা অন্যান্য অপরাধের সাথেও সম্পৃক্ত। আবার কিছুদিন আগে যে কক্সবাজারে ছাত্রদল কর্মী নিহত হয়েছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে, সেটির সাথেও এই ছিনতাইকারী চক্রের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বা থাকতেও পারে এমন সন্দেহও কিন্তু রয়েছে। কারণ হচ্ছে ছিনতাইকারী যে চক্র, তারা কিন্তু সবসময় পর্যটন এলাকার যে হোটেল মোটেল জোন, বিচ এলাকা, যেসব এলাকায় সাধারণ মানুষের চলাচল থাকে, পর্যটকদের চলাচল থাকে, সেখানে কিন্তু তারা ঘোরাঘুরি করে। সেই যেহেতু সমুদ্র সৈকত এলাকায় ছাত্রদল কর্মী
নিহত হয়েছেন, সেই হিসেবেও কিন্তু এই ছিনতাইকারী চক্রের সাথে যে 15 জনকে আটক করেছেন তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর এসব ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে পুলিশের যে অভিযান সেটি কিন্তু নিয়মিত অভিযানের অংশ। এই নিয়মিত অভিযানের অংশ হিসাবে সেটি অব্যাহত থাকবে। শুধু কক্সবাজার জেলা পুলিশ নয়, টুরিস্ট পুলিশও কিন্তু এই ছিনতাইকারী চক্র ধরতে এবং ছিনতাই রোধে কাজ চালিয়ে যাচ্ছে। লোপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে এপ্রিলে চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। এটি চালু হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য আর অন্য দেশের স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হবে না। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অবকাঠামো নির্মাণ শেষ হওয়ায় অনেকটা দৃশ্যমান দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদে নির্মিত এই স্টেশনটিতে এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। গবেষকরা বলছেন এটি চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণার পাশাপাশি সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মেট্রোলজিক্যাল সাইড থেকে যেরকম গবেষণা করতে পারবো, অশনোগ্রাফিক সাইড থেকে গবেষণা করতে পারবো, এনভায়রনমেন্টাল সাইড থেকে করতে পারবো, বা ক্লাইমেট চেঞ্জ পার্সপেক্টিভে করতে পারবো, কিংবা ধরেন বন ও পরিবেশের যদি আমরা ভেজিটেশন নিয়ে কাজ করতে চাই, ফরেস্ট নিয়ে কাজ করতে চাই, সেগুলো করতে পারবো। সির যে সমস্ত নিউট্রিয়েন্টস বলি বা ক্লোরোফিল বলি বা তার টেম্পারেচার কোন ধরনের, এগুলো আমরা এই স্টেশন থেকে পাবো এবং যেটা আলটিমেটলি ফিশারি রিসোর্সের যে হেল্পফুল হবে। এতদিন নিজস্ব কোনো গবেষণা অবকাঠামো না থাকায় সমুদ্র গবেষণার শিক্ষার্থীদের বিদেশি বিভিন্ন সংস্থার উপর নির্ভর করতে হতো। এতে যেমন বাড়তি অর্থ ব্যয় হতো, তেমনি নির্ভুল ডাটা পাওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। এই স্টেশন চালু হলে নিজেরাই স্যাটেলাইট ডেটা সংগ্রহ করে গবেষণা করতে পারবেন তারা। একটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতে হতো, যার কারণে ডাটা পেতেও লেট হতো এবং এটা 100% পিওর হতো কি হতো না আমরা সেটা জাস্টিফাই করার সুযোগ হতো না। সমুদ্র এখন কি অবস্থায় আছে, সামনে কি হতে পারে, এইসব জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা আগে বিভিন্ন অনেকের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তো এই ডিপেন্ডেন্সির কারণে আসলে আমরা পিছিয়ে ছিলাম। রিয়েল ডাটাগুলো বা ইনস্ট্যান্ট যে ডাটাগুলো দরকার ওগুলো আমরা পেতে চাই, ওগুলো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। তো এখন আমরা সরাসরি স্যাটেলাইট থেকে সরাসরি ডাটাগুলো পাবো, যেটা আমাদেরকে লাইভ ডাটা দিবে এবং ওটা অনুযায়ী আমরা আমাদের রিসার্চগুলো আগায় নিয়ে যেতে পারবো। বর্তমানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হয়। এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ সম্ভব হবে। এতে দেশে দুর্যোগ পূর্বাভাস ও তথ্য বিশ্লেষণ আরও শক্তিশালী হবে বলে আশা কর্তৃপক্ষের। সামুদ্রিক যে জলোচ্ছ্বাস হয়, অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, সেগুলো কিন্তু ইজিলি লোকেট করা যাবে, একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি লোকেট করা যাবে। তো এই গ্রাউন্ড স্টেশন আমাদেরকে রিসার্চের সুযোগ দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েদার প্রেডিক্টেবিলিটির জন্য আমরা একটা ভালো কাজ হবে। প্রায় 70 কোটি টাকার এ প্রকল্পে আর্থিক, কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে একটি চীনা প্রতিষ্ঠান। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সম্পত্তি অবৈধ দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা অভিযোগ করেন, কবি কাজী নজরুল ইসলাম সড়কে এই সম্পত্তি 60 বছর ধরে সিটি কলেজের মালিকানায় কর্মচারী এবং শিক্ষকদের ডরমেটরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে নতুন একাডেমিক ভবন স্থাপনের পরিকল্পনা চলমান। সরকারি এই সম্পত্তি দখলে একটি চক্রের অপতৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বর্ণিল নানা আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের 17তম চার্টার অ্যানিভার্সারি। নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই আয়োজনে প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্টদের সংবর্ধনা, নতুন সদস্যদের অভিষেক ছাড়াও ফ্যামিলি নাইটে অংশ নেন লায়ন্স সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা মানব কল্যাণে সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান। এ সময় জেলা গভর্নর, লায়ন ক্লাব প্রেসিডেন্ট সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।